প্রিয় দর্শক, খবর প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা। দৈনিক সংবাদপত্র ভিত্তিক এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে দুজন অতিথি আলোচক আছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষক মোহাম্মদ আরাফাত এবং আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সাংবাদিক মনির হোসেন। আপনাদের দুজনকে স্বাগত। আপনাদের সাথে আলোচনায় যাওয়ার আগে দেখেন মধ্যে যেটা শিরোনামে ঘুরে ফিরে আসছে, কেউ এটা কেউ সেটা, ঢাকার উত্তরায় সেখানে সঙ্গে বন্দুকযুদ্ধে 5 যুবক নিহত হয়েছে। আমরা তো দেখলাম পত্রিকাগুলোতে বলছে যে র্যাব দাবি করছে ছিনতাইকারী, এখনো পুরো বিষয়টা পরিষ্কার নয়। তো আরাফাত, এই সময়গুলোতে ঈদের কেনাকাটা, মানুষের ভিড় এবং যে সময় ঘটনা ঘটেছে 9টা, 9:15টার দিকে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে, এটা তো স্বাভাবিক। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় র্যাব, পুলিশ এরাও কিন্তু তাদের তৎপরতা বাড়িয়েছে। এটা বোঝাই যাচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে, যে একটা বন্দুক যুদ্ধের যে বিষয়টি, ও সেটি পুরো বিষয়টি আমাদের আরো জানতে হবে। আমরা শুধু সবমাত্র জেনেছি যে একটি ঘটনা ঘটেছে, আসলে কি হয়েছে। তবে যেটি হচ্ছে কি, যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়িয়ে আইন শৃঙ্খলা জনিত যে সমস্যা আমাদের সমাজের, সেটা কিন্তু সমাধান করা যাবে না। কারণ এই সমস্যাটা আরো অনেক বেশি, অনেক ডিপ রুটেড। কারণ একটি ছোট্ট একটি দেশ, এখানে যে আমাদের যে পপুলেশন, যেটা ওভার পপুলেটেড হয়ে আছে, সেই পপুলেশনের মধ্যে দারিদ্র যেমন আছে, অশিক্ষা আছে, এবং সবকিছু নিয়ে এমন একটি সিচুয়েশন, এখানে কিন্তু শুধুমাত্র পুলিশ বাহিনী কে আপনি ওয়েল ইকুইপড করে, যদিও সেখানেও সমস্যা আছে, আমাদের রিসোর্সের অভাব আছে, আমাদের যথেষ্ট পুলিশ বা র্যাব বাহিনীর সদস্য নেই, এবং তাদেরকে ওয়েল ইকুইপড করার যে বিষয়টি আছে, সেখানেও রিসোর্সের দরকার আছে। সেই জিনিসগুলি আমাদের ঘাটতি তো আছে, কিন্তু সেই ঘাটতি পুষে নিলেও যে লম্বা সময় ধরে যে সমস্যাগুলি তৈরি হয়েছে, যার প্রতিফলন আমরা এই সমাজে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা জনিত, সেগুলো কিন্তু হুট করে সমাধান করা সম্ভব না। কাজে আমার মনে হয় এগুলো চিন্তিত করে একটা লং টার্ম সমাধানের পথে এগিয়ে যাওয়া দরকার, এবং কোথা থেকে কোন সমস্যাগুলি কিভাবে তৈরি হচ্ছে সেই লিঙ্কগুলি আইডেন্টিফাই করা খুবই জরুরি, এবং সেভাবে এগিয়ে যেতে হবে। এবং আমাদের চাওয়াগুলি কোথায় জানি আমার মনে হয় খুব শর্ট টার্ম, একেবারে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, কালকেই চাই, এবং পাওয়াগুলিও যেন আমরা মনে হয় যে ওভাবেই দিতে চাই মানুষকে, দেয়া যেগুলো দিতে চাই খুবই শর্ট টার্মে। তা আমার মনে হয় এবং পাওয়ার মধ্যে একটা লং টার্ম চিন্তা ভাবনা থাকা উচিত, এবং লং টার্ম একটা বড় ধরনের সমস্যা একটা ভালো সলিউশনে যেতে গেলে আমাদের আবার ধৈর্যের দরকার আছে, রিজনেবল হওয়ার প্রয়োজন আছে। তা আমার আইন শৃঙ্খলার সমস্যাটা কিন্তু দীর্ঘদিন ধরে, আমি বলবো, বাংলাদেশের গণতন্ত্র না থাকা, বাংলাদেশের অপরাজনীতি চর্চার যে বিষয়গুলি, এবং আসলে যে জায়গাগুলোতে আমাদের ফোকাস করা উচিত ছিল, আমাদের পপুলেশন গ্রোথ কন্ট্রোল করা, এডুকেশন লিটারেসি রেট বাড়ানো, তারপরে বেকারত্ব দূর করা, পভার্টি এলিভেশন, এই জায়গাগুলি সব সমস্যা যদি কম্প্রিহেন্সিভ একটা সমাধানের দিকে আমরা না যাই, শুধু পুলিশ ফোর্স বাড়িয়ে বন্দুক যুদ্ধ করে এই 5 জনকে মেরে ইভেন্চুয়ালি কিন্তু সমাধানে যেতে পারবো না। মনির হোসেন, আমি ওনার সাথে মারা হয়েছে, কিন্তু দাঙ্গায় যেহেতু দেখা যাচ্ছে যে শ্বেতাঙ্গরাই বেশি জড়িত, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেগুলো দেখে, সেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুনও কিন্তু সেই কথাটা, ওই ঘটনার সাথে এটাকে মেলানো যায় না। আসলে আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাই, দেশের দুটো বিষয় রাজনীতি নিয়ে এসছে। একটা হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধুর এই যে শোকের মাস, সেই উপলক্ষেই আপনার একটা আলোচনা সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি যে তারা বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত, যে বিরোধী দল বিএনপি তারা এমন অসহযোগিতা করছেন যে এমনকি যারা যে বারবার ডাকার পরও নির্বাচন কমিশনের সাথেও যে তাদের আলোচনা, যিনি সুরজিৎ সেনগুপ্ত বলতে চেয়েছেন নির্বাচন কমিশন তো আর সরকার নয় বা আওয়ামী লীগ নয়, তো তাদের সঙ্গে আলোচনায় তারা যেতে চাচ্ছেন না কেন, এটা একটা ব্যাপার। এবং সেই প্রসঙ্গে দুটোকে মিলিয়ে দেখবো যে আপনি দেখবেন ইকোনমিস্টে দুইটা দিক এসছে, আরেকটা রিপোর্ট তাদের ছাপা হবে বা হয়েছে এরকম, যে বাংলাদেশের অর্থনীতি বেশ উন্নতি করেছে, কিন্তু রাজনীতিতে এখনো সমস্যা রয়ে গেছে। তো প্রথম যে বিষয়টি নিয়ে আমি যেটি বলবো, যে আসলে এখানে বিএনপি অনেকটা সিগন্যাল আউট হয়ে যাচ্ছে, কারণ সবগুলি রাজনৈতিক দল কিন্তু নির্বাচন কমিশনের সাথে কথা বলেছে, এবং এই জিনিসটা আমি নিজে ব্যক্তিগতভাবে বুঝি না, যে গণতন্ত্রে কথা বলার বিষয়টি থাকবে না, লাস্ট রিসর্ট হিসেবে
অনেক ধরনের আন্দোলনের বা অনেক ধরনের পন্থায় যেতে পারে একটা রাজনৈতিক দল যখন তাদের দাবি দেওয়া মানা হবে না বা অন্যায় করবে সরকার, সেটি আমি বুঝি। কিন্তু আলোচনার দরজা বন্ধ করে কেন? যেমন নির্বাচন কমিশনের সাথে আলোচনা ছাড়াও আমি যেটা মনে করি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি নিয়েও প্রধানমন্ত্রী কিন্তু একটি বিষয় পরিষ্কার করেছেন। উনি বলেছেন 96 সালে তাদের দাবির প্রেক্ষিতে, আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি সংবিধানে আনা হলো, সেটি যে ফর্মুলা সেটি কিন্তু বিএনপির এককভাবে দেয় একটি ফর্মুলা, সেটি কারোর সাথে আলোচনা ছাড়া। সেই ফর্মুলার আওতায় তিনটি ইলেকশন হয়েছে এবং সেখানে এর মধ্যে যত ধরনের খুঁত আছে, ত্রুটি আছে, সেগুলো এটা প্রকাশ্যে আমরা দেখেছি। এবং তার প্রেক্ষিতে ফাইনালি যেটা হয়েছে যে হাইকোর্ট একটা রায় দিয়ে দিয়েছে যে সেটি সংবিধানের মূলনীতির সাথে সাংঘর্ষিক, কাজে সরকারের উপর একটা লিগ্যাল বাইন্ডিং ছিল, সেটিকে রিমুভ করা সরকার করেছে। তত্ত্বাবধায়ক সরকার যে কারণে আমরা চাই, জনগণের মধ্যে একটা দাবি আছে আমরা জানি, জনগণ সুষ্ঠু নির্বাচনকে তত্ত্বাবধায়ক সরকারের সমর্থক মনে করে, কিন্তু আসল উদ্দেশ্য তত্ত্বাবধায়ক সরকার না, সুষ্ঠু নির্বাচন। প্রাইম মিনিস্টার বারেবার বলছেন যে সুষ্ঠু নির্বাচন করার জন্য যেটা করা লাগে আপনাদের সেই পুরনো 3 টার্মের আগের দেওয়া যে পদ্ধতি, যেটা এককভাবে দিয়েছেন, সেই পদ্ধতির বাইরে আরো উন্নততর কোনো পদ্ধতিতে আমরা আসতে পারি কিনা। এবং উনি একটা ইন্ডিকেশন দিয়েছেন যে তথাকথিত সুশীল সমাজের মানুষদের আমরা চাই না, আপনারা দরকার হলে নাম দিবেন, আপনাদের সংসদ সদস্য আমরা দিব, একটি আইডিয়া থ্রো করেছেন। এখন এটা নিয়ে কিন্তু ফার্দার আলোচনা হয়ে নতুন একটি ফর্মুলা আসা যেতে পারে, যে ফর্মুলার আওতায় একটা সুষ্ঠু ইলেকশন হবে, তাহলে কিন্তু সবার একটা আস্থার জায়গা তৈরি হবে। কিন্তু আলোচনা না হলে কিন্তু এটি হবে না। কাজে এইখানেও আমি মনে করি বিএনপি আলোচনায় যাওয়া উচিত, সংসদে যাওয়া উচিত, এবং আলোচনার দরজা সবসময় উন্মুক্ত থাকা উচিত গণতন্ত্রে। আমি বিএনপি সম্পর্কে আলোচনা খুব বেশি, যে নির্বাচনগুলির কথা আপনারা উল্লেখ করলেন, যে এখানে একটা জিনিস লক্ষণীয় যে সরকার বা সরকারি দল কিন্তু কোনো হস্তক্ষেপ করেনি। এটি তাদেরই নেতারা পৌরসভা নির্বাচনের সময় তো তাদের নেতারা এই কথা বলেছেন যে পৌরসভা নির্বাচনটি ভালো হয়েছে। তো যেই নির্বাচনটি ভালো করতে পেরেছে নির্বাচন কমিশন, তাদের সাথে আলোচনায় বসতে অসুবিধা কি? তো যাই হোক, আমরা এটার সঙ্গে আপনাদের বলছিলাম যে আরেকটা বিষয়ে, যেমন ইকোনমিক্স কিন্তু আরেকটি প্রতিবেদন, দ্বিতীয় প্রতিবেদনটি আগের প্রতিবেদনটি যতটুকু বিতর্কিত, এবং আগের প্রতিবেদনটি নিয়ে হয়তো আমাদের দেশের জনগণের মধ্যে অতটা খুব দেখা দেয়নি যতটা ভারতের যতটা না দেখার কথা। কারণ ভারতকে বলা হয়েছিল যে নির্ভরশীলতা, একটি সরকারের উপর নির্ভরশীলতা তাদের জন্য বিব্রতকর। তো বর্তমান রিপোর্টটি আসলে বাংলাদেশের একেবারে অভ্যন্তরীণ বিষয় নিয়ে, এবং যেটি তারা করেছে আমার মনে হয় যে দায়ী যেই হোক, কিন্তু একমত হবে মানুষ, সাধারণ মানুষ। আমাদের যে রাজনীতি চলছে, এটি তো সত্যি কথা যে আমাদের দেশের বড় দুইটি দল কেউ কারো মুখ দেখছে না। এই যে যেমন একটু আগে বিএনপির কথা বলছিলাম, যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনায় গেল না, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় গেল না। হয়তো বিএনপিও আবার যুক্তি দেখাবে যে আওয়ামী লীগ এই খারাপ কাজ করেছে। বাস্তবতা হচ্ছে দুটি দল পরস্পর থেকে আরো দূরে সরে যাচ্ছে, ক্রমশ দূরেই সরছে, এবং এই রিপোর্টটির মূল শুরু এটি। তো এটির আরেকটি অংশ যেটি, যে আমাদের অর্থনীতি এগিয়ে গেছে, তো আমাদের এই রাজনীতি যদি আরো সুস্থ হতো, আরো যদি তারা কাছে আসতো, এই অর্থনীতি এগিয়ে যাওয়ার গতিটি আরো অনেক ভালো হতো, আমরা আরো অনেক এগিয়ে যেতে পারতাম। অবশ্যই না, আমি এটিকে যেভাবে দেখি, আগের যে আর্টিকেল যেটি এসছে এবং এবার যেটি আসলো, এই দুটোর মধ্যে আমি এটাকে আলাদা করে দেখতে চাই না। এটার কারণ হচ্ছে, যদিও আগের আর্টিকেলে ভারতের বিষয়টি ছিল বলে ভারতের যারা নাগরিক ছিলেন তাদের জন্য এখানে এক ধরনের ওপিনিয়ন দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে ভারত কিন্তু আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় একটা ফ্যাক্টর। কাজে আসলে কিন্তু দুটো আর্টিকেলের টার্গেট ছিল বাংলাদেশ, কিন্তু যেহেতু ভারত ম্যাটার করে এবং একটা বড় ফ্যাক্টর, কাজে ভারতকে অটোমেটিক্যালি নিয়ে আসা হয়েছিল। আমি যেটা দেখি, এই দুটো আর্টিকেলের মধ্যে যে ইনফরমেশনগুলি আছে, আমি আমার হাতে আর্টিকেলটি নেই, নাহলে আপনাকে আমার একেবারে স্পেসিফিক্যালি সেন্টেন্স পড়ে আমি দেখিয়ে দিতে পারতাম যে ক্লেমগুলি আছে সেগুলোকে সাবস্ট্যান্সিয়েট করা বা সেগুলোকে প্রমাণ দেওয়ার জন্য এগুলো কোনো ধরনের এভিডেন্স নাই। এটি ছিল শুধুই মন্তব্য, আসলে এবং আমি মন্তব্য, এক্স্যাক্টলি নট অনলি দিস, আমি এটাও বলি যে অনেকগুলো প্রপাগান্ডা লিফলেটস মাঝে মধ্যে রাস্তায় বিলি করা হয়। আমার আর্টিকেল দুটিকে এক্স্যাক্টলি ওরকম আছে, কারণ যারা কিছুটা বোঝেন
অ্যানালিসিস করেন রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, তারা বুঝবেন এগুলো সত্য থেকে কতটা দূরে ছিল। এবং ফরিদ ভাই, আপনার মনে আছে কি অ্যালেক্স পেরির কথা টাইম ম্যাগাজিনে আমরা দেখেছিলাম আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীকে একেবারে ফ্রন্ট পেজে করা হয়েছিল এবং পরবর্তীতে অনেক ইনফরমেশন বের হয়ে আসছিল। আমরা জানি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও কিন্তু সাংবাদিকতায় আমরা জানি যে এখানে অনেক ধরনের লবি, টাকা পয়সার বিষয় আছে এবং বেশ কিছু ভেস্টেড কোয়ার্টারে তাদের ইন্টারেস্টটাকে সার্ভ করার জন্য অনেক কিছু হয়ে থাকে। না হলে এই ধরনের লিফলেট সর্বস্ব দুটি আর্টিকেল ওখানে ছাপানোর কোনো যুক্তি নাই। কিন্তু এর মধ্যে কিছু কথা মানে যদি খণ্ডিতভাবে দেখি, মনির ভাই যেটি বললেন, হ্যাঁ এটি আমাদের একটি বাস্তবতা, কিন্তু সেগুলো তো ফোকাস না আসলে আর্টিকেলে। এই আর্টিকেলের ফোকাস ছিল কিন্তু সামথিং এলস, কিভাবে এই গভর্নমেন্টকে ছোট করা যায়, ডাউন প্লে করা যায়, মেলাইন করা যায়, দ্যাট ওয়াজ দ্য মেইন অবজেক্টিভ। এবং এই যে কথাটি বলা হচ্ছে যে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার সাপোর্ট নিয়ে তাদের টাকা নিয়ে এটা করা হচ্ছে, এই জিনিসটা জাতি হিসেবে, জাতিগতভাবে, দেশ হিসেবে আমাদের জন্য কতটা হিউমিলিয়েটিং। আই উইশ যে ইভেন দ্য অপোজিশন, দোজ হু অপোজ দিস গভর্নমেন্ট, তারাও এটা বোঝে। এটা আরেকটা দিক হচ্ছে যে আপনার মনে হয়েছে আগের যে লেখাটা, যে সেখানে তো আপনারা যেটা বললেন এটা ঠিকই যে এটা মন্তব্য, তাদের মত, কিন্তু এটা এত বেশি একপেশে যে মনে করা হয়েছে যে ভারত বাংলাদেশের সঙ্গে যে এখন নানানমুখী বহুমাত্রিক সম্পর্কের উন্নয়ন হচ্ছে, সেটাকেই যেন ওই লোক সহ্য করতে পারছে না বা ইকোনমি সহ্য করে কি যেন আমি বলছি। যেমন আমাদের এখন ধরুন তিস্তা নদীর পানি বন্টনে নিয়ে সম্পর্কটি ভালো, ভারত কিছু মনে করছে না, উনি বলছেন যে ভারত বিব্রতকর অবস্থায় পড়ছে এতটুকু। এবং আরেকটা জিনিস যেটা খুব আপত্তি করছিল, যেটা হচ্ছে যে লস্করে তৈয়বা, যাদেরকে বাংলাদেশে সাম্প্রতিককালে এই সরকার আসার পরে এখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়, ধরা হয়, তাদের বিরুদ্ধে অভিযান। এবং এই লস্করে তৈয়বা আসলে হচ্ছে ভারতের, তারা কিছু সন্ত্রাসী কাজ করেছে এটা প্রমাণিত, এবং পাকিস্তানকে তারা তাদের এটা কেউ কারো কাছে এখন নেই যে এটা কিন্তু পাকিস্তান নিজেও অস্বীকার করে না। এটা কিন্তু ইকোনমিস্টেরও যে নীতি, ইকোনমিস্ট পত্রিকার যে নীতিমালা পশ্চিমা জগতের, তাতেও কিন্তু তাদের খুশি হওয়ারই কথা লস্করে তৈয়বা বা এই ধরনের সন্ত্রাসী গ্রুপটাকে যাদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে সরকার, যে তাদেরকে, কিন্তু সেটা না হয়ে অবাক একটা ব্যাপার হলো যে এই লেখক তাতে তিনি অসন্তুষ্ট। যে না, এটা কারণ হচ্ছে ফরিদ ভাই, লেখক তো লিখেছেন মাত্র, আসলে আমাদের দেশের একবারে সমকালীন রাজনীতি শুধু না, পিছন দিকে যদি যায়, এই যে দক্ষিণ ধারার রাজনীতির যে মন মানসিকতা এবং তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ প্রত্যেক মানে আমাদের ইতিহাসে আমরা বিভিন্ন সময় পর্যায়ে যেভাবে দেখেছি, এখনো যেভাবে দেখছি, ঠিক এক্স্যাক্টলি সেম জিনিসটার রিফ্লেকশন আমরা ওই আর্টিকেল দুটোতে দেখেছি। এটা তো বুঝতে খুব একটা কষ্ট হয় না আমাদের, কাজে আমরা বুঝতেই পারি এর পেছন দিকে কি কাজ, কোন কলকাঠি নেড়েছে এবং ওইটা মানে সত্য এবং বাস্তবতা থেকে কত দূরে, এবং এই দুটো একটা প্রোপাগান্ডা আর্টিকেল হিসেবে কাজ করেছে। এবং আমি মনে করি এটা সৎ এবং সৎ সাংবাদিকতার নামে একদম। তাহলে কি আমরা তাহলে এই প্রসঙ্গে যেটা আরাফাত বললো যে এটাও হয় যে আমরা দেখি যে বিদেশি এই ধরনের নামি দামি যারা ম্যাগাজিন, তাদের এটা সম্ভব, এটা আমরা দেখেছি যে এর সাথে সময়ও কিন্তু এরকম বাংলাদেশে বিদেশি সাংবাদিকরা আসতো। এটি যে সম্ভব, আমাদের রাজনৈতিক দলগুলি যে এই কাজটি করে, আমাদেরও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকে, যখন যারা বিরোধী দলে থাকে তারা বাইরের শক্তিকে চেষ্টা করে, যারা আমাদের বাইরের কূটনীতিকদের চেষ্টা করে প্রভাবিত করার, বাইরের গণমাধ্যমকে চেষ্টা করে প্রভাবিত করার, যে সরকারের বিরুদ্ধে তারা যাতে কিছু একটা করে, এটা তো আমরা সবসময় দেখে আসছি। এবং কিছুদিন আগেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন, তারও প্রধান উদ্দেশ্যই ছিল যে ওই লবিটা করা, যে বর্তমান সরকারটি ভালো নয়, ভালো চলছে না, সুতরাং তারা যেন কিছু একটু করে দেয়। তো এই ধরনের ঘটনাগুলি তো আমাদের অনেক আগে থেকে হয়ে আসছে, এবং সেখানে আন্তর্জাতিক পত্রপত্রিকাগুলিও যে একটি পার্ট প্লে করে, তারাও একটি রোল প্লে করে, এটি তো আমরা যেটা জেনেছি। সাধারণত ইকোনমিস্ট পত্রিকাটার এখানে কোনো রিপোর্টার নেই বাংলাদেশে আমার জানা মতে, এবং ওদের কেউ এসেছিল, হয়তো আসে, এটা ঠিক আছে, কিন্তু তারা সরকারের কারোর সঙ্গে কথা বলেছে বা এই ধরনের কিন্তু কোনো আমরা রেফারেন্স নেই তো অবশ্য আমরা জানি। তবে আরেকটা জিনিস আপনাকে আমি একটু বলতে চাই ফরিদ ভাই, সেটা হচ্ছে দেখেন এটি ইকোনমিস্ট ইউরোপিয়ান একটা ম্যাগাজিন। আজকে এই যে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং রিজিওনাল কোঅপারেশনের যে জায়গাটিতে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছে, এই যে ইউরোপের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বিপক্ষে কি লেখাটা লিখেছে, তার বিপক্ষে কি চলে গেছে না?
তাহলে আজকে আমাদের যে নেগেটিভ পলিটিক্স, যেটা আমাদের দেশে যে পিছিয়ে পড়া যে রাজনীতি, সেই রাজনীতির যে চিন্তাধারা তার প্রতিফলন এই একটা ইউরোপিয়ান একটি ম্যাগাজিনের মধ্যে আমরা দেখছি। তাই এটা কি আমাদের বুঝতে খুব কষ্ট হয় যে আসলেই কি এটা ইউরোপ নিজে যে দৃষ্টিভঙ্গি বিশ্বাস করে না, ধারণ করে না, অথচ আমাদের ক্ষেত্রে আমরা যে পজিটিভ যেদিকে এগিয়ে যেতে চাচ্ছি তার বিপক্ষে এক ধরনের এলিগেশনস নিয়ে আসে। এটা এই প্রসঙ্গে একটু আমি আলোচনা আরেকটু এগোতে চাই। এটা ঠিক যে আমাদের দেশের রাজনীতিতে সমস্যা আছে, কিন্তু সেটা নেই কোন দেশে। আপনার এমন যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই ধরুন, তাদের যে ডেট সিলিং নিয়ে তাদের যে ঋণ সীমার কতটা পর্যন্ত যাবে, বারাক ওবামাকে বস্তুত সিনেট বা কংগ্রেস তারা কিন্তু তাকে কি বলা যায় যে হোস্টেস করে অলমোস্ট ইত্যাদি করে তারা যে কম্প্রোমাইজটা করলো, এমন ঘটনা হচ্ছে যে আপনার কংগ্রেস বা সিনেটের কারণে অনেক কিছু তারা করতে পারছে, যেমন তাদের বাই পার্টিজানিজম যেটাকে বলা হয় সেটা। তো সেই ধরনের সমস্যা কিন্তু অন্য আছে। অবশ্যই না, আমরা স্বাধীন হয়েছি দেশেই অভ্যন্তরীণ কিছু সমস্যা থাকবে, এবং যদি সবকিছুতেই দুটি দল একমত হয়ে যায় তাহলে তো দুটি দলের দরকার নেই, তখন একটা আমাদের আসলে সময় ৭১ আমরা স্বাধীন হয়েছে, আমার দেশের বয়সটা বেশি না, গণতন্ত্রের যে স্তরে আমরা এখন আছি, আমরা এখনই সবকিছু হয়ে যাবে নট নেসেসারিলি। যাই হোক, এই ধরনের লেখা যারা লিখছে তাদের স্বাধীনতা আছে, তারা লিখবে, আবার আমরা সেটা থেকে দেখবো যে আসলে কতটা সত্যি না। আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটাকে আগামীকাল এই সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আজকে যে অনুষ্ঠানটি দেখলেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।